বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পূর্বের পাঠে আমি আলোচনা করেছিলাম যে সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণু হাইড্রোজেন, যার প্রোটন সংখ্যা একটি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা একটি, এবং যার 1 মোলের ভর 1 গ্রাম, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র পরমাণু হাইড্রোজেন, এবং সবচেয়ে বড় পরমাণু অর্গানিজম, যার প্রোটন সংখ্যা 118টি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 118টি, এবং যার 1 মোলের ভর 294 গ্রাম, অর্থাৎ 294 গ্রাম, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম পরমাণু। তারা প্রমাণ তাপমাত্রা, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ বরফের পানির যে তাপমাত্রায়, এবং বায়ুমণ্ডলীয় স্বাভাবিক চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার, এবং সম আয়তন, অর্থাৎ প্রমাণ আয়তন 22.4 লিটার, 22.4 লিটার, এই পাত্রের ভিতরে, সম আয়তনের এই পাত্রের ভিতরে সবচেয়ে বৃহত্তম পরমাণু হোক কিংবা সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণু হোক, সমসংখ্যক অবস্থান করে। আর সে সংখ্যাটা হয়েছে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারে অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 602 কোটি কোটি কোটিটি পরমাণু সেখানে থাকতে পারে। আলোচনার বিষয় ছিল যে সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেনও যে কয়টা থাকে, আর সবচেয়ে বড় পরমাণু অর্গানিজম সেও একই সংখ্যায় থাকে, কিন্তু তাদের ভর ভিন্ন। আর ভর ভিন্ন হওয়ার কারণ হয়েছে তাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার ভিন্নতা। কারণ আমরা ভর বলতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বুঝি। আকারের বিবেচনায় অর্গানিজমেরও যে কয়টা প্রধান কক্ষপথ, অর্থাৎ অরবিট, কে, এল, এম, এন, ও, পি, কিউ, প্রধান কক্ষপথ 7টি। আর 8 নম্বর কক্ষপথটি যদি উত্তেজিত করা হয়, ইলেকট্রনকে যদি উত্তেজিত করা হয়, তাহলে প্রয়োজন হয়, নতুবা প্রয়োজন হয় না। কারণ এই কিউ নাম্বারের এসপিতে যেয়েই 118টা ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। তো আকারের দিক দিয়ে তারও 7টা প্রধান কক্ষপথ, এবং হাইড্রোজেনেরও আকারের দিক থেকে কে, এল, এম, এন, ও, পি, কিউ, প্রধান 7টি কক্ষপথ। আকারের বিবেচনায় দুইজনই সমান, কিন্তু ভরের বিবেচনায় হাইড্রোজেনের অনেক হালকা, কারণ তার নিউট্রন প্রোটন কম, আর অর্গানিজম অনেক ভারী, কারণ তার নিউট্রন প্রোটন সংখ্যা অনেক বেশি। এই নিউট্রন প্রোটনের বিবেচনায় অর্গানিজম ভারী পরমাণু আর হাইড্রোজেন হালকা পরমাণু, কিন্তু আকারের বিবেচনায় উভয়ই সমান। তাহলে প্রশ্ন জাগতে পারে যে হাইড্রোজেনের ইলেকট্রন তো মাত্র একটি, কারণ আমরা জানি প্রোটন সমান ইলেকট্রন, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তা হাইড্রোজেনের প্রোটন হয়েছে একটি, তো তার ইলেকট্রন একটি, যা মাত্র কে শেলই ধারণ করতে পারে, কারণ কে শেলই তো 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো তার একটা ইলেকট্রন ধারণ করার পরও তো আরেকটা ইলেকট্রন ধারণ করার জায়গা থেকে যায়। তো তাহলে এই হাইড্রোজেনের জন্য কে, এল, এম, এন, ও, পি, কিউ, এই এতগুলো প্রধান অরবিটের প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজন অবশ্যই আছে। কারণ আমরা যে গ্যাসের চুলায় যে রান্না করি, সেখানে হাইড্রোজেনের দহন হয়, শক্তি পাই আমরা সেখান থেকে। আর শক্তিটা কিভাবে আসে? শক্তিটা আসে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তরে যায়, তখন ইলেকট্রন শক্তি বিসর্জন দিয়ে নিম্ন শক্তি স্তরে যায়, আর সেই শক্তিটাকে আমরা তাপশক্তি আকারে পাই। এবং এখানে রংটা আসে ভায়োলেট, অতিবেগুনি রশ্মি। একইভাবে 6 থেকে 1, 5 থেকে 1,
4 থেকে 1-এ, 3 থেকে 1-এ, 2 থেকে 1-এ যদি ইলেকট্রন যায়, সেক্ষেত্রে সে শক্তি বিকিরণ করে, অর্থাৎ উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় সে শক্তি বিকিরণ করে, আর সেই বিকিরিত শক্তি আমরা আল্ট্রাভায়োলেট হিসাবে দেখতে পাই। এই 7 থেকে 6 থেকে 5 থেকে 4 থেকে 3 থেকে যদি 1-এ না গিয়ে যদি 2-এ যায়, তখন তাকে বামার সিরিজ বলে। 2-এ না গিয়ে যদি 3-এ যায়, তখন তাকে প্যাশন সিরিজ বলে। 3-এ না গিয়ে যদি 4-এ যায়, তখন তাকে ব্র্যাকেট সিরিজ বলে। 4-এ না দিয়ে যদি 5-এ যায়, অর্থাৎ 7 এবং 6 থেকে যদি 5-এ যায়, তখন তাকে ফন্ট সিরিজ বলে। আর 5-এ না দিয়ে যদি 6-এ যায়, অর্থাৎ 7 থেকে 6 এক ঘর আসছে, তখন তাকে হ্যাম্পার সিরিজ বলে। তো এ সমস্ত কক্ষপথে যদি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, তখন তাকে শক্তি আহরণ করতে হয়, শক্তি সংগ্রহ করতে হয়, তারপরে সে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। আবার যদি সে শক্তি বিকিরণ করে, তাহলে সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে যায়। এখন আমরা দেখব যে নিউক্লিয়াসের কাছে যে থাকে, তার ঘূর্ণায়ন মান অনেক বেশি, এজন্য তার অভ্যন্তরীণ শক্তি কম, -1312 কিলোজুল পার মোল। এরপর যদি আরেকটু উপরের স্তরে যায়, এখানে ঘূর্ণায়ন কমে এবং তার অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তো সেখানে প্রায় 1000 শক্তি বেড়ে যায়, অর্থাৎ -328 কিলোজুল পার মোল। এরপর যদি এম শেলে আসে, এম শেলে আসলে শক্তি আরও বেড়ে যায়, -146 কিলো জুল পার মোল। তারপর যদি এন শেলে চলে যায়, তাহলে আরও শক্তি বাড়ে, অর্থাৎ -82 কিলো জুল। আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখছি সংখ্যা রেখায় যে ঋণাত্মক মান সংখ্যায় যত বড় হয়, মানের দিক বিবেচনা সে তত ছোট হয়, অর্থাৎ -1312 এটা অত্যন্ত ছোট মান, আর -82 এই তুলনায় অনেক বড় মান। এই মানগুলো নির্ণয় করে তার ঘূর্ণন শক্তির উপরে। যে যত দ্রুত ঘোরে, তত তার অভ্যন্তরীণ শক্তি অনেক কম থাকে। এই দ্রুত ঘোরা বা আস্তে ঘোরা, তাও নির্ভর করে তার ব্যাসার্ধের উপরে। আমরা নিউক্লিয়াসকে যদি পৃথিবী বিবেচনা করে নিলাম, আর আমরা যে স্যাটেলাইট পাঠাই, কৃত্রিম উপগ্রহগুলো যেটা পাঠাই, সেটা এই ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে। পৃথিবীকে কেন্দ্র করিয়া তার প্রতি 90 মিনিটে একবার আবর্তন করতে হয়। এর চেয়ে যদি সে কম সময়ে আবর্তন করতে চায়, তাহলে তাকে আরো দূরে যেতে হবে। যেমন চাঁদ পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত, এজন্য সে পৃথিবীকে প্রতি 27 দিনে একবার প্রদক্ষিণ করে। আমি আবারও বলছি, আমাদের পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে, যে কারণে ব্যাসার্ধ তার কম। এই কম ব্যাসার্ধ থাকার কারণে তাকে এই পৃথিবীকে প্রতি 90 মিনিটে একবার প্রদক্ষিণ করতে হয়। ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে তাকে ছুটতে হয়। আর চাঁদ সে পৃথিবীর থেকে 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করতেছে, এই জন্য প্রতি 27 দিনে সে পৃথিবীকে একবার পরিভ্রমণ করে। অর্থাৎ যে যত কাছে তার বেগ হয় অনেক বেশি, যে যত দূরে তার বেগ হয় তত কম।
এখন আমরা একটা শেল এম শেলকে বিবেচনা করে নিই। এই এম শেল নিউক্লিয়াস থেকে 4.7 ইন্টু 10⁻⁻10 অর্থাৎ 1 অ্যাংস্ট্রম মিটার দূরে অবস্থিত। এই 1 অ্যাংস্ট্রম সংখ্যাটা অনেক ছোট, অর্থাৎ 1 ডিভাইডেড 1000 ক্রোড়, অর্থাৎ 1 ডিভাইডেড 1000 কোটি। এই সংখ্যাটা অনেক ক্ষুদ্র। তো এই ব্যাসার্ধটা অনেক ক্ষুদ্র, যে কারণে এম শেলে থাকা ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে 7 লক্ষ মিটার অতিক্রম করতে হয়। একবার ভাবুন তো, 1 সেকেন্ডে 7 লক্ষ মিটার অতিক্রম করতেছে। আমি যদি 1 সেকেন্ডে আমার এই আঙ্গুলটা 10 বার এদিক সেদিক করি, তাতেই তো আঙ্গুলের অবস্থান দেখা যায় না, অদৃশ্য মনে হয়। তাহলে 1 সেকেন্ডে যদি আমি 7 লক্ষ মিটার দূরত্বে যাই, এক শব্দ উচ্চারণ করতে সে 7 লক্ষ মিটার দূরত্বে গেছে, তাহলে তার বেগটা কত বেশি। আবার এই পথটাকে সে প্রতি সেকেন্ডে, অর্থাৎ এম শেলে থাকা ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে 2.4 10⁻14, এই 14-এ 2 বার কোটি শব্দ আমরা ব্যবহার করব, কারণ 14টা শূন্য, আর প্রতি 7টা শূন্যের জন্য একবার কোটি। তাহলে 2.4 কোটি বার আবর্তন করে এক বলার সাথে সাথে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে এম শেলে থাকা ইলেকট্রনটি 2.4 কোটি বার আবর্তন করে। এই জন্য ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যন্ত্রে এই পুরো পথটাকে একটা ডোনাটের মতো দেখা যায়। এটাকে রসায়নের ভাষায় বলা হয় মেঘ, আর এই ফাঁকা জায়গাকে বলা হয় নোড। আর ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে তাকে বলা হয় মেঘ। এজন্য ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যন্ত্রে এই চিত্রটাকে দেখতে এরকম লাগে। শার্প অর্থাৎ যদি এস কক্ষপথে ঘোরে তখন তাকে ডোনাটের মতো মনে হয়, আর পি ফর প্রিন্সিপাল যদি এই কক্ষপথে ঘোরে অর্থাৎ এভাবে ঘোরে তখন তাকে এভাবে মনে হয় ইলেকট্রনিক মাইক্রোস্কোপের যন্ত্রে। ডিফিউজড ফর ডি যদি এভাবে সে ঘোরে, অর্থাৎ যদি এইভাবে সে ঘুরে আসে, তো তখন তাকে দেখতে এই আকৃতিতে দেখায়। এটা মাইক্রোস্কোপ যন্ত্রে, কিন্তু এটা দেখানোর কারণ হয়েছে একটু আগেই আমি বলছি যে ইলেকট্রন প্রতি সেকেন্ডে এম শেলে থাকা ইলেকট্রন প্রতি সেকেন্ডে 7 লক্ষ মিটার অতিক্রম করে, এবং সে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রতি 1 সেকেন্ডে 2.4 কোটি বার আবর্তন করে। এর জন্য তো তাকে দেখতে মেঘের মতো লাগে এবং একটা মনে হয় যেন একটা ডোনাটের মতো তাকে মনে হয়। তো আজকের পাঠ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পাঠে আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখাবো, যে আসলে ইলেকট্রন বিন্যাস করার সুষ্ঠু গাণিতিক রুলস কি, অর্থাৎ আমি গণিত করে কিভাবে এই ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি সেটা আমরা দেখাবো। কোনোভাবেই বিজ্ঞান মুখস্থ করা যাবে না। যদি কেউ মনে করে যে আমি মুখস্থ করে বিজ্ঞান পড়ব, তাহলে তাকে বিজ্ঞান ছেড়ে দিয়ে আর্টস কমার্সে চলে যাওয়া উচিত।
কারণ এখানে শতভাগ তাকে চিন্তা ভাবনা করে তারপর তাকে এইগুলো সমাধান করতে হবে। ঘুমের ভিতরেও করতে হবে, ঘুমাইয়াও অঙ্ক করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সকালবেলা উঠে সে রাতভর যা চিন্তা করছে ওইটাই আবার সে লিখবে। এভাবে সায়েন্স প্র্যাকটিস করলে এর ভবিষ্যৎ উজ্জ্বল, নতুবা অন্ধকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।